আমরা 1996 সালে বিয়ে করেছি। জি জি। কিন্তু আমরা সংসার শুরু করেছিলাম আরো পরে। আমরা সংসার শুরু করেছিলাম মনে কত 98 না 99 বা 2000 সালের দিকে আমরা সংসার শুরু। কেন পরে কেন? ওর আসলে আমি যখন ছাত্র দলের নেতা ছিলাম, তখন আমাদের দলের মধ্যে একটা শর্ত ছিল যে ছাত্র রাজনীতি অবস্থায় বিয়ে করা যাবে না। এবিএম মোশাররফ হোসেন এবং আমাদের সঙ্গে রয়েছেন তারই সহধর্মিণী শাহিন আক্তার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি বাংলা টকের এই ঈদ আয়োজনে। আপনাকেও ঈদ মোবারক। জি, প্রথমেই যে বিষয়টি জানতে চাই যে এইবারের ঈদ আপনাদের কেমন কাটছে? তো বরাবরই একটা আনন্দের বিষয়, একটা উৎসবের বিষয়। তো এবার নতুন একটি মাত্রা যোগ হয়েছে যে জনগণ আমাকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করেছে। সুতরাং একটা দায়িত্বটা তো আগের চেয়ে অনেক বেশি, যে জনগণের সুখ দুঃখের সাথী হওয়া। আগে যেই দায়িত্ববোধটা হয়তো এত বেশি ছিল না, এবার তো অনেকটা তাদের কাছ থেকে ম্যান্ডেট নিয়েছে, সুতরাং তাদের উপর একটা দায়িত্ব তো আছেই। আপনি উপকূলীয় জেলায় বড় হয়েছেন, সেখানে আসলে অনেক চড়াই উতরাই থাকে, আপনার জীবনেও আসলে অনেক চড়াই উতরাই ছিল। সেই বাল্যকালের ঈদের সাথে এখনকার ঈদের পার্থক্যটা আসলে কোথায়? আমরা যখন ছোট ছিলাম, ঈদের আগের দিন যখন চাঁদ উঠতো, আমরা সেই দল বেঁধে ছুটাছুটি করতাম, মুরব্বীদেরকে সালাম করতাম। এই ধরনের একটা কালচার কিন্তু ওই সময় ছিল। কিন্তু দিন যত বেড়ে যাচ্ছে, আধুনিকতার ছোঁয়া যখন, তখন অনেকটা মানুষজন কেন কৃত্রিমতায় আবদ্ধ হয়ে যাচ্ছে। আগের সেই প্রাণের স্পন্দনা কিন্তু এখন কেমন যেন পাওয়া ছোটবেলায় দেখা যাচ্ছে যায় না। অনেক ছোট ছোট বিষয় অনেক আনন্দ এনে দেয়। আপনার কি এই কথা বলতে নিয়ে ছোটবেলার কোনো স্মৃতি কি মনে পড়ে? অবশ্যই মনে আছে। আপনার মনে আছে যে ছোটবেলায় যখন আমরা ছোট ছিলাম, তখন ড্রেস দেওয়া হতো, একটা ড্রেস। সেই ড্রেসটা যখন দেওয়া হতো, এইটার প্রতি যে কি সেই আকর্ষণ, রাত্রে ঘুমাতে বালিশের নিচে রেখে দিতাম, পরের দিন ঘুম থেকে উঠে গোসল টোসল করে খুব সেই ড্রেস পরে কি আনন্দ, নামাজ পড়তে যেতাম মুরব্বীদের সাথে। তারপর আমরা তো গ্রামে জন্মগ্রহণ হয়েছে, তখন গ্রামের বাড়িতে গিয়ে আমরা, তখন তো ওই যে সেমাই খাওয়াতো, সেই সেমাই খাওয়ার জন্য ছুটাছুটি করতাম। সেই উচ্ছ্বাসটা কিন্তু সত্যি খুব অমায়িক ছিল, যেটা এখন কোনোভাবেই চিন্তাই করা যায় না। জি, আসলে মানে আমারও আপনার কথা শুনে আমার নিজের একটি স্মৃতি মনে পড়ে গেল যে ছোটবেলায় ঈদের দিন শুধু একটি সাইকেল নিয়ে ঘুরবো, সেটি আসলে অনেক আনন্দের বিষয় ছিল। অবশ্যই অবশ্যই। জি, আমরা এবার ভাবির একটু অভিজ্ঞতা জানতে চাই যে আমরা জানি যে রাজনৈতিক পরিবারে অনেক ব্যস্ততা থাকে এবং এই ব্যস্ততা শুধু যিনি রাজনীতি করছেন তার নয়, মানে গোটা পরিবারের, বিশেষ করে যিনি সহধর্মিণী তার তো বটেই। আপনার একটু অভিজ্ঞতা জানতে চাই যে এই পরিবারে আসার পর, রাজনৈতিক পরিবারে আসার পরে আপনার ঈদের অভিজ্ঞতাটা কেমন বা কিভাবে কাটে, সেই আগের ছোটবেলার সাথে পার্থক্যটা আসলে কোথায়? ছোটবেলা পার্থক্য যে একই রকম, সবাই নতুন কাপড় নিয়ে ব্যস্ত থাকতো। নতুন কাপড়টা মানে কারো দেখানো হতো না, আত্মীয় স্বজন কারো যে এটা ঈদের দিন পরবো, ঈদের দিনটা মানে এটা স্পেশালি থাকবে, এটা ছিল ইয়ে। আর রাজনৈতিক পরিবারের, আমার মূলত রাজনৈতিক পরিবারেই বড় হওয়া, যার কারণে এটার জন্য আমার কোনো কিছুই খারাপ লাগে না। আমি মোটামুটি একটা জিনিস খারাপ লাগতো, কোনোদিন ঈদের সময় নতুন কাপড় পরতে পারতাম না বিয়ের পরে। মানে এত লোকজন আসতো, তাদেরকে আতিথ্যতা করার জন্য ব্যস্ত হয়ে পড়তাম, নতুন কাপড় কখনোই পরা হতো না। মানে কখনো কি ক্লান্ত মনে হয়নি এগুলো না করতে? না না, আমার খুব ভালো লাগে। মানে ওই অনেক এলাকার মানুষ আসেন, লোকজনকে, তাদেরকে হ্যাঁ হ্যাঁ, আপ্যায়ন করা, এটাকে তাদের খুব সাথে ভালো লাগে। কানেক্টিভিটি তৈরি করা। আমার এখনো আমাকে এলাকায় বলে যে আমি এখন একটু অসুস্থ, তো সবাই বলে উনি শুধু গাড়িতে বসে হাতটা এরকম করলেই হবে, উনার আমাদের সাথে বক্তৃতা দিতে হবে না, শুধু আটটুকু এরকম করলে হবে। আমরা 1996 সালে বিয়ে করেছি। জি জি। কিন্তু আমরা সংসার শুরু করেছিলাম আরো পরে। আমরা সংসার শুরু করেছিলাম মনে কত 98 না 99 বা 2000 সালের দিকে আমরা সংসার শুরু। কেন পরে কেন? ওর আসলে আমি যখন ছাত্র দলের নেতা ছিলাম, তখন আমাদের দলের মধ্যে একটা শর্ত ছিল যে ছাত্র রাজনীতি অবস্থায় বিয়ে করা যাবে না। যার জন্য আমি 96 সালে বিয়ে করেছি, কিন্তু 4 বছর কিন্তু আমি প্রকাশ করতে পারিনি, এটা গোপন রাখতে হয়েছিল। কেমন ছিল সেই অভিজ্ঞতাটা, মানে এতদিন চাপিয়ে রাখা বিষয়টা? এটা আসলে তখন আমরা আমি তখন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম, এবং আমার বিয়েটা খুব ইন্টারেস্টিং বিয়ে হয়েছিল। আমার মনে আছে, শুনতে চাই প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি জানান। বিএনপি 1991 সাল থেকে 2096 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। 1996 সালের নির্বাচনে বিএনপি হেরে গিয়েছিল, আপনার নিশ্চয় মনে আছে। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি। আমার সহধর্মিণী উনিও তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পাশ করে গিয়েছে। আমরা হঠাৎ নির্বাচনে আমরা হেরে গেলাম। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ডক্টর এমাজউদ্দিন আহমেদ। জি। আমার মনে আছে আমরা যখন হলের আওয়ামী লীগ জয়লাভ করলো, একটার পর একটা হল আওয়ামী লীগ দখল করে নিয়ে যাচ্ছে, আমাদের ছেলেরা অ্যারেস্ট হয়ে যাচ্ছে, মানে একটা চরম একটা দুর্বিষহ আমার অবস্থা। তখন আমি একদিন হঠাৎ এমাজউদ্দিন স্যার তার বাসায় আমাকে ডাকলেন, ডাইকে বলল যে কি অবস্থা, হলগুলি চলে যাচ্ছে, কিভাবে এগুলো মোকাবেলা করবে।
আমি বললাম আসলে তো খুব একটা টেনশন ব্যাপার। আমি বলছি এই যে একটা বিরোধী দলের রাজনীতি করা আমরা তো এরশাদ আমলও করেছিলাম, এটা কোনো সমস্যা না, কিন্তু সমস্যাটা অন্য জায়গায় স্যার। তখন আমাকে বললো কি সমস্যা? আমি বললাম যে এইভাবে আমার একজনের সাথে একটা সম্পর্ক আছে, কিন্তু এখন তো বিরোধী দল, আমরা কখন জেলে যাই কখন কি করি এটা তো বুঝতেছি না, এই একটা স্যার আমার দায়বদ্ধতা আছে। তখন বলছে তুমি কোনো চিন্তা করবে না, এই দায়বদ্ধতাটা আমারও। তখন এমাজউদ্দিন স্যার বললো যে তুমি একটা কাজ করো। আমার স্পষ্ট মনে আছে 12 জুন 1996 আমলি ক্ষমতা এসেছে। জি, আমার মনে হয় 12 জন 16 কি 17 তারিখ এমাজউদ্দিন স্যার আমাকে ডেকে বললো তুমি একটা কাজ করো, তুমি মেয়েটাকে বিয়ে করো। আমি বললাম স্যার আপনি মানে কেন বললেন এই কথাটা? আমি জানি না স্যার কোন দৃষ্টিকোণ থেকে আমাকে স্যার প্রচণ্ড ভালোবাসতেন এবং বিশ্বাস করতেন, কারণ উনি যখন উপাচার্য তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। আমি বিশ্ববিদ্যালয়ের অনেক পরিবর্তন, অনেক সংকট আমরা তখন মোকাবেলা করেছি একসাথে। তখন আমি বললাম স্যার এটা কিভাবে সম্ভব? তোমার কোনো চিন্তা করার দরকার নাই, শুধু ওই মেয়েটাকে আমার সাথে একটু দেখা করতে বলো। আমি একদিন এর সাথে মানে 22-23 তারিখের দিকে আমার সাথে দেখা, 1996 জুনে। আমি তাকে বললাম তোমাকে এমাজউদ্দিন স্যার একটু দেখা করতে বলেছে। তো উনি দেখা করতে গেলেন, তখন এমাজউদ্দিন স্যার মানে একে বললেন যে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে জয়েন করো। এখানে একটা বড় ভূমিকা বড় রয়েছে রোল ছিল, আপনাদের যার এই জন্য আজকে উনি নাই, জীবনের পথ চলায়। কিন্তু আমাদের এই যে দাম্পত্য জীবন এই ক্ষেত্রে মূল ভূমিকাটা জানাবে এমাজউদ্দিন স্যার। ভাবি একটু আপনার মুখে শুনতে চাই মোশাররফ ভাইয়ের সাথে পরিচয়ের অভিজ্ঞতাটা, এবং মোশাররফ ভাইয়ের কোন বিষয়টা আপনার ভালো লেগেছিল বা কোন বিষয়টাতে মনে হয়েছিল যে না এই মানুষটার সাথে সারা জীবন পথ পাড়ি দেওয়া যাবে? ও আসলে অনেক অনেস্ট লোক, যেটা তার সাথে কোনোদিন কোনো সাধারণ একটা মানুষ বা কারোর সাথে কখনো ঝগড়া, কোনো বিবাদ, কখনো কোনো কিছু হয় না। যেমন তার গায়ে যদি একটা মশা বসে, সেই মশাটাকে এরকম করে সরায় দেয়। কারো গায়ে কোনোদিন হাত তুলেছে কিনা এটা মনে হয় কেউ কখনোই বলতে পারবে না যে আমাকে একটা বাজে গাল দিছে, আমাকে ধমকাইছে। মানে কোনোদিন তিনি কোনো আপনার তুলনা সবচেয়ে হয় ভালো না। একজন বন্ধু হিসেবেই জি, আসলে জি, সবসময় জি। থেকেছেন। আরেকটা বিষয় ভাবি, যেটি হলো যে বন্ধুর কথা বলছিলেন, এই বন্ধুত্বের মাঝে আসলে অনেক সময় অনেক ধরনের, আমরা জানি অম্লমধুর অনেক ধরনের জি, বিষয় জি, থাকে, জি, জি। পরিচয়ের অনেক ধরনের অভিজ্ঞতা থাকে। সেই জায়গা থেকে আপনি যদি মোশাররফ ভাইকে বিশ্লেষণ করেন রাজনীতিবিদের বাইরে গিয়ে, সেই জায়গা থেকে আপনার কাছে থেকে আরেকটু অভিজ্ঞতা শুনতে চাই যে আপনাদের জীবনে অনেক চড়াই উতরাই রয়েছে, অনেক ভালো খারাপ অভিজ্ঞতা রয়েছে। সেই জায়গাতে আপনাদের দুজনের একসাথে পথ চলার কিছু অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করেন দু একটি মুহূর্ত। আমার সাথে আসলে তার কখনো কোনো দিন কোনো কিছু দেনা পানা নিয়ে কখনোই ঝগড়া হয় নাই, এটা একটা বড় দিক। কিন্তু সে শুধু একটা ডাল আলু ভর্তা বা একটা কাঁচা মরিচ পেঁয়াজ ওইরকম দিয়ে খেয়ে ফেলবে, কখনোই বলবো না। মোশাররফ ভাই রাজনীতি করছেন, অনেক ব্যস্ত থাকেন, আপনিও জব করছেন, পরিবার সামাল দিচ্ছেন, আবার রাজনীতির বিষয়গুলো আপনি সামাল দিচ্ছেন। জি। এই যে এত ব্যস্ততা, এগুলোর মাঝে সবকিছু সমন্বয় করা বা এই ম্যানেজমেন্টটা করতে আপনাদের কি কোনো বেগ পেতে হয় কিনা? না, আমার আসলে হয় না। আমার একমাত্র মেয়ে যখন এসএসসি পরীক্ষা দিচ্ছে, দ্বিতীয় দিন পরীক্ষার সময় সে অ্যারেস্ট হয়ে গেল, কিন্তু তাকে আর পাচ্ছি না বলতে রাত 3:30 তখনও পাচ্ছি না। বিভিন্ন থানায় থানায় ঘুরে, আর আমার তো একমাত্র মেয়ে, ছোট্ট একটা মেয়ে ছিল আমার বাসায়, আর তাকে নিয়ে বাসায় সে একা। তো সবাই এসে কান্নাকাটি করতেছে যে ভাই নাই, বিভিন্ন থানায় থানায় ঘুরতেছি, পাই না। লাস্টে ঘুমের সময়, হ্যাঁ। এবং আমার ড্রাইভারটা এটা বলতে পারছে যে স্যারকে ওই দিকে নিয়ে গেছে। তাহলে আমি বুঝলাম যে উত্তরা থানাতে বললাম, কেউ কিন্তু হেল্প করে না, কোনো থানার ওসি বা কেউ হেল্প করে না। রাত তখন 3:30, তখন আমরা কিন্তু ইয়েতে গেলাম গাজীপুরে গিয়ে যাওয়ার পথে আমি ওই যে হারুন সাহেবকে ফোন দিলাম, ডিবি হারুন ফোন দিলাম যে ভাই, বহুল আলোচিত ব্যক্তি, হ্যাঁ ভাই তো অ্যারেস্ট হয়েছে, আপনার ওইখানে আছে। বলে আমি আপনার 2 গাড়ি পিছনে, না হয় 2 গাড়ি পিছনে। তারপরে আর ওনারা আর কোনো খবর নাই। সকাল হয়ে যাচ্ছে, মেয়ে কিভাবে পরীক্ষা দিবে কাউকে তো কিছুই বলি নাই। তারপরে সকাল হয়ে যাচ্ছে, এত বড় বড় মশা কি কামড়াচ্ছে জেল গেটে, কি করব। তারপরে ডিবি অফিসে, তারপর হান ভাইকে লাস্ট ফোন দিতে দিতে মনে হয় 100-200 ফোন দিয়ে ফেলছি। পরে বলে ভাবি আমি তো গণভবনে ছিলাম, ওইখানে তো ফোন ধরা নিষেধ, তো ওইখানে পারি নাই, তা আমি ব্যবস্থা করতেছি। মোশাররফ ভাই জেলে থাকা অবস্থাতেও তো আপনাদের ঈদ এসেছে, সেই ঈদগুলো কেমন কেটেছে? ওই অসহায়ের মতো আর কি। যাই হোক, ওরকম লাগে নাই, মানুষজন আসছে, সবাই বাসায় আসছে, সবাই খোঁজ খবর নিচ্ছে। আপনাদের কাছে আরেকটি বিষয় যেটি জানতে চাই সেটা হলো ঈদ মানে হচ্ছে আসলে বন্ধুদের সাথে আড্ডার একটা বিষয় থাকে, বিশেষ করে বাল্যকালে বন্ধুদের সাথে অনেক আড্ডা হয়, একটা সময় থাকে যে সময়টা তো আসলে বন্ধুদেরকে নিয়ে আসলে কাটে। সেই জায়গা থেকে বাল্যকালের বন্ধুদের সাথে দেখা হয় কিনা, বা এখনকার ঈদগুলোতে আসলে সেই সময়গুলো আসলে একবারে পুরোপুরি সেইভাবে সময় দিতে না পারলেও দেখাটা হয় কিনা? তো একটা আমি কিন্তু প্রচন্ড বন্ধু প্রিয় লোক।
আমার সাথে কিন্তু আমার মনে হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি বা শুধু আমার নিজের ডিপার্টমেন্ট না, আমার একটা বিরাট সার্কেল আছে। এখন আমরা সেটা মেনটেন করি, এখন যে যেখানে আছে বাংলাদেশে আমরা মেনটেন করি। এবং আমার মনে হচ্ছে যে এটা অনেকের পক্ষে সম্ভব না, কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পর আমি হলে ছিলাম, হল থেকে আমি এখনো কিন্তু ক্যাম্পাসে আছি, আমরা দুইজনই। কারণ আমাদের বাসা ওনার বহদৌলতে বলতে হবে, ওনার বদলতে আমি ওনার বাসায় এখনো আমরা আছি। তো সুতরাং সেই ক্ষেত্রে আমার সাথে কিন্তু সবাই মনে করে যে একটা সেন্টার পয়েন্ট, যার জন্য এই কানেক্টিভিটিটা আমার কিন্তু চমৎকার, এটা আমি স্বীকার করি। আমার সাথে বিশ্ববিদ্যালয় জীবন থেকে শুরু করে বা স্কুল জীবনে বন্ধু বান্ধবের সাথে যতটুকু যোগাযোগ আছে, আমি মনে করি বাংলাদেশে অনেকের সাথে এই সম্পর্কটা নাই। এটা আমি সত্যি রিয়েলি আমি ভাগ্যবান এই ব্যাপারে। জি, আপনাদের গল্পগুলো শুনে অনেক ভালো লাগছে। আপনারা জীবনের অনেক সুখের গল্পগুলো তুলে আনছেন, দর্শকদের কাছে শেয়ার করছেন। নিশ্চয়ই এর পেছনে আসলে আপনাদের অনেক কঠিন সময়ের গল্প আছে, যেমনটি আপনি বলছিলেন জেলের মুহূর্তগুলো। এরকম আমরা আরো কিছু গল্প জানবো, তার আগে আমরা একটা বিরতি নিয়ে ফিরছি।